কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আপিল বিভাগের। রাজপথ ছেড়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ। বাংলা ব্লকেডে অচল গোটা রাজধানী। সীমাহীন ভোগান্তি স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান। ওবায়দুল কাদেরের অপকর্ম ঢাকতে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার, দাবি রিজভির। চীনের গ্রেট হলে শি জিনপিং এর সঙ্গে শেখ হাসিনার বৈঠক। দুই দেশের সহযোগিতায় 21টি সমঝোতা স্মারক সই। এবং বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি বানভাসীদের। বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। এবার বিস্তারিত। সরকারি চাকরির মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা হাইকোর্টের রায়ে স্থিতি অবস্থা জারি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই আদেশ দেন। পর্যবেক্ষণে আদালত শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যেতে বলেছেন। আর কেউ সংক্ষুব্ধ হলে সর্বোচ্চ আদালতের শুনানিতে অংশ নেয়ার কথাও বলেছেন আপিল বিভাগ। বিস্তারিত থাকছে শামীমা আক্তার রিপোর্টে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা জারি করেছে আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর করা আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দেয় সর্বোচ্চ আদালত। সাবজেক্ট ম্যাটারের উপরে স্থিতি অবস্থা দিয়েছেন 4 সপ্তাহের জন্য। 4 সপ্তাহ পরে 7-8 তারিখে ফিক্স করা হয়েছে। 7-8 তারিখে আবার হিয়ারিং এর জন্য আসবে, তখন আদালত জাজমেন্ট দেখে পূর্ণাঙ্গ বিবেচনা করবেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছে আদালত। আর শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যেতে নির্দেশ দিয়েছে আদালত। আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন। এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন। এই আদেশের ফলে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয় তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না। কারণ এইখানে কোনো মুক্তিযোদ্ধা হিসেবে কেউ এখানে দরখাস্ত করেনি, তাদের কোটা দেওয়ার কথাও ছিল না, সেই আরও জটিলতার সৃষ্টি হবে। এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন। গেল 5 জুন 2018 সালের অক্টোবর মাসে সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা প্রজ্ঞাপনকে বেআইনি ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা নিয়ে হাইকোর্টের রায়কে সম্মান জানালেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সমন্বয়ক বলেন, কোটা বাতিল নয়, তারা চান এর স্থায়ী সমাধান। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে বাংলা ব্লকেড কর্মসূচি শুরু হয়। এতে শাহবাগ, সায়েন্স ল্যাব, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করে শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়েছে গোটা রাজধানী। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। পূর্ব ঘোষণা অনুযায়ী এক দফা দাবি নিয়ে বুধবার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড় থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফার্মগেট এবং মৎস্য ভবনের দিকে ছুটে যান তারা। এরই মধ্যে ব্লক হয়ে যায় চানখারপুল, মহাখালী, সায়েন্স ল্যাব মোড়। আন্দোলনকারীদের অবস্থান আর স্লোগানে স্লোগানে ফুঁসে ওঠে রাজধানী ঢাকা। বেশিরভাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো শহর জুড়ে তৈরি হয় অচল অবস্থা। কোটা নিয়ে তালবানা করতে দিব না। চালানের ক্ষেত্রে কোটা যৌক্তিক, বাকি সব ক্ষেত্রে কোটার কোনো যৌক্তিকতা নাই। দেশে যদি উন্নয়ন করতে হয়,
এদিকে মেধার মূল্যায়ন অবশ্যই করতে হবে। এদিকে বুধবার বেলা 12টার দিকে কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ। কিন্তু আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিক। পরিপত্র খেলা বন্ধ করে কোটা নিয়ে নির্বাহী বিভাগের পক্ষ থেকে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত রাজপথে বাংলা ব্লকের চলবে বলে জানান তারা। এই পরিপত্র খেলা আমরা চাই না। আমাদের কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে পরিপত্র জারির পরে যদি সেটি অবৈধ হয়ে যায় তাহলে সামনে যে আরো কত খেলা হবে তার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই জন্য আমরা এই যে ছাত্র সমাজ বাংলাদেশে আমরা চাই এই কোটা সিস্টেমের স্থায়ী সমাধান হোক, এই কোটা সমস্যা চিরতর সমাহিত হোক। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা 6টা পর্যন্ত বাংলা ব্লকেট পালনের পর ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নতুন করে কোটা সমন্বয়করা ব্রিফ করছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিশ্ববিদ্যালয়ের ভাইদের হাতে বুঝিয়ে ফিরে আসছে। কারওয়ান বাজার মুখকে বন্ধ করে রেখেছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভাইয়েরা। ফার্মগেট বন্ধ করে রেখেছে সার্জেন্ট জরুল হল এপার হলের ভাইয়েরা। মহাখালীতে হাজার শিক্ষার্থী নিয়ে সড়ক পথ রেলপথ বন্ধ করে দিয়েছে আমার বীর সাহসী সরকারি কুতুবী কলেজের ভাইয়েরা। সানখারপুল এলাকায় অবস্থান নিয়েছে বদরুন্নেসা মহিলা কলেজের ভাগিনীরা। অমর একুশে হলে ও বোরহানুদ্দিন কলেজের ভাগিরা গঠন দিচ্ছে। মিরপুর ভারতে ইউনিভার্সিটি অফ প্রফেশনালস মেরিটাইম ও মিরপুর সরকারি কলেজ অবস্থান নিয়েছে। আগারগাঁওয়ে অবস্থান নিয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হাজার ছাত্র ভাইয়েরা। এরপর আমি ঘোষণা করতে চাচ্ছি ঢাকার বাইরের পরিস্থিতি। ঢাকার বাইরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইয়েরা নতুন ভাবে গড়ে ওঠা পায়রা সেতু ব্লক করে দিয়েছে। তারপরে পটুয়াখালীর সাথে সারা দেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা সিংহের গর্জন দিচ্ছে। সেখানে তারা বরিশালের সাথে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। দক্ষিণবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে খুলনার সাধারণ শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছে সড়ক পথ। দর্শক, কোটা সংস্কার নিয়ে নতুন করে ব্রিফ করছিলেন, আমরা সরাসরি সেখানেই ছিলাম। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে ব্লকেট কর্মসূচি পালন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সকালের দিকে ঢাকা আরিচা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে রাজধানীর সঙ্গে ব্যাহত হয় সড়ক ও রেল যোগাযোগ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আপনপুর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে সকাল 10:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনকারীরা বলছেন, কোটা প্রথার যৌক্তিক সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। সরকারি সকল চাকরিতে বৈষম্যমূলক এবং অযৌক্তিক অন্যায্য যত সব কোটা আছে সেগুলোকে সংস্কার করতে হবে। সবাই আটকে আছে, সবার কষ্ট। এই ধরনের আন্দোলন হবে, হয়তোবা যেটা জরুরি আছে সেটা হবে, কিন্তু সেটা একটা শৃঙ্খলাবদ্ধভাবে হওয়া উচিত। এই যে বুধবার সকাল 11টার দিকে দেওয়ানহাটে রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল। কোনো বৈষম্যের শিকার হবে না, মেধাবীরা মুক্তি পাক। আমাদের সরকারি চাকরি সকল ট্রেন থেকে কোটা পদ্ধতি তুলে দেয়। আমাদের এখন এই এক দফা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সকাল 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনের জন্য আটকানো রাখা হয়েছে। আমরা মালপত্র নিয়ে যাইতেছিলাম,
আন্দোলনের জন্য যাইতে পারতেছি না। আমার গাড়ি হচ্ছে জরুরি সেবার গাড়ি, জরুরি কৃষি পণ্য সরবরাহ। আমি আটকে গেছি, আমি প্রায় তিনটা জেলার মাল দিব। ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা। আমরা আসলে পড়াশোনা করতেছি কিসের জন্য? চাকরির জন্য। যদি আমরা চাকরি না পাই, এই 40 আমাদের জন্য 40টা সিট, তাহলে আমরা পড়াশোনা করে কি করব? কোন তৃতীয় প্রজন্মের মানুষের জন্য এই যে 56% এই যে আপনারা বললেন যে কোটা থাকবে না, এটা কিন্তু কোনো স্থায়ী সমাধান না। আমরা এখন স্থায়ী সমাধান চাই। আমরা আপিল বিভাগ, হাইকোর্টের কোনো টালবাহানা মানি না এবং গোটা সকালে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের বিভিন্ন স্লোগান দেয় তারা। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর আমাদের এখন এক দফা এক দাবি, সেটা হচ্ছে কোটার সংস্কারের পার্মানেন্ট সলিউশন, যাতে আমাদের পরবর্তী প্রজন্মের যারা তাদেরকেও যাতে আন্দোলনে না আসতে হয়। বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন মানুষ। আন্দোলনকারীরা বলছেন কোটা বৈষম্যের কারণে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে মেধাবীরা, তাই এর যৌক্তিক সংস্কার প্রয়োজন। শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য এবং প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু ন্যূনতম কোটা রেখে বাকি যে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা আছে এগুলোকে বাদ দিয়ে কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে। কুষ্টিয়ায় সকাল 10:30টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বটতলা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে। এরপর অবস্থান নেয় কুষ্টিয়া খুলনা মহাসড়কে। ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এমন কিছু গোষ্ঠী যাদের কোটার প্রয়োজন নেই, তারা যদি কোটার অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি হয়। আপন অপু, নিউজ ডেস্ক, বেস্ট টিভি। কোটা সংস্কার নিয়ে বাংলা ব্লকেটের এক দফা দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং চট্টগ্রাম থেকে AKM নাজিম। শুরুতে চলে যাচ্ছি সাভারে আছেন শাহিনুর। ঢাকা আরিচা মহাসড়ক তো অবরোধ করেছে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে যানবাহন বন্ধ করে দিয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে। কেমন ভোগান্তি দেখছেন আসলে? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে ঢাকা আরিচা মহাসড়কে আপনাকে যদি দেখাই যে সকাল থেকেই কিন্তু আপনি জানেন যে ছাত্রছাত্রীরা কিন্তু সকাল 10:30 থেকে এই ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছে। আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়কে কিন্তু দুই প্রান্তে গাড়ি কিন্তু দীর্ঘ 10 কিলোমিটার দূরে কিন্তু যানজট আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানাই যে আন্দোলন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু একযোগে সকাল থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন করতেছে। আমরা কিন্তু এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটু যদি জানাই যে সকালে দুপুরের দিকে পুলিশ কিন্তু একটু চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টার ফলশ্রুতিতে আমরা দেখতে পেরেছি যে তারা কিন্তু কোনো অবস্থাতে ছাত্রছাত্রীদের কিন্তু রাস্তা থেকে সরাতে পারে নাই। না পারার ফলে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু মহাসড়কের উপরে বসে আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একজন ছাত্রের সাথে কথা বলার চেষ্টা করি, এই যে আপনারা এখনো মহাসড়কে আছেন, কি কি দাবি নিয়ে? জি, আমাদের দাবি বর্তমানে একটাই। আমরা আজকে দেখতে পেরেছি যে আদালত থেকে একটি আপিলটি ছিল, সেই আপিলটিকে 2018 পরিপত্র বহাল রেখে 28 সামনের মাঝে 28 দিনের একটি স্টে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই যে আমাদের এই দাবিটি কখনো আদালতের বিপক্ষে ছিল না, আদালত তার আদালতের রায় দিয়েছে। আমাদের এই দাবিটি আসলে কার্যনির্বাহী যে কমিটি রয়েছে এবং তথাগত বাংলাদেশ সংসদ তাদের কাছে আমরা চাই যে এই দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া সমাজ, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য যৌক্তিক 5 ভাগ কোটা রেখে সেটি দ্রুত মাননীয় সংসদ থেকে একটি বিল পাস করা হোক, আইন পাস করা হোক। এটি হচ্ছে আমাদের বর্তমান দাবি। তাই আমরা চাই, আজকে যেমন অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আদালত থেকে বলা হয়েছে সেই কাজটি চাইলে নির্বাহী কমিশন চাইলে এরকম একটি বিল পাস করতে পারে যেখানে এই কোটার যতটুকু যৌক্তিকতা রয়েছে সেটুকু রেখে বাকি কোটাটা সরিয়ে এই 5% কাছে নিয়ে আসতে পারে। তো আমরা এটাই বলতে চাই যে নির্বাহী পরিষদের যারা আছেন তারা যদি আমাদেরকে এরকম একটি গ্রিন সিগন্যাল দেন এবং এই আশ্বাস দেন যে অতি দ্রুত বাংলাদেশ সংসদে এই বিলটি পাস হবে, তাহলেই আমরা উঠে যাব। অন্যথায় কোনোভাবে ছাত্র সমাজ এই রাস্তা থেকে উঠবে না। কতক্ষণ পর্যন্ত এই রাস্তা অবরোধ করে রাখবেন? আজকে আমরা সকাল থেকে শুরু করেছি এবং পূর্ব ঘোষিত সময় অনুসারে আমরা সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকের চালাবো।
যেমনটি বলছিলেন যে ওনারা কিন্তু ওনাদের যে কত দাবি না মানা হবে আজকে কিন্তু ওনারা এই রাস্তা অবরোধ করে রাখবে। আমরা একই খবর নিয়ে চলে যাবো ময়মনসিংহে ইলিয়াসের কাছে। ইলিয়াস, 5 ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ রেলপথে রেলের চাকা বন্ধ রেখে বাংলা ব্লকের কর্মসূচি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থাৎ তারা সকাল 11টায় তাদের কর্মসূচি শুরু করেন। অর্থাৎ তিস্তা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু তারা অবরোধ করে জব্বারের মোড়ে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু 11টা থেকেই পালন করছেন। এখন 4টার উপরে বাজে, তারপরেও তারা বলছেন যে তাদের দাবি যৌক্তিক এবং সেই দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নিচ্ছেন সরকার সেই পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। অর্থাৎ আজকের মতো তাদের আন্দোলন কর্মসূচি সন্ধ্যা নাগাদ কিন্তু চলবে, সেই বিষয়টি শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ট্রেন অবরোধের কারণে আমরা দেখেছি সাধারণ মানুষ এবং ট্রেনের যারা যাত্রী আছেন এবং বিভিন্ন স্টেশনে অনেকগুলো ট্রেন কিন্তু আটকা পড়েছে এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এবং শিক্ষার্থীরা সেই বিষয়টির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলছেন যে তাদের যৌক্তিক দাবিগুলো যেন মেনে নেওয়া হয়, তাহলেই কিন্তু তারা রেলপথ কিন্তু তারা অবরোধ মুক্ত করবেন। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা একটু যুক্ত হব একজন শিক্ষার্থীর সাথে, একটু যুক্ত হতে চাই এবং তারা যে এই কর্মসূচি পালন করছেন আমরা একটু যুক্ত হতে চাই এবং জানতে চাই এই কর্মসূচি আপনারা কয়টা পর্যন্ত পালন করবেন? আমাদের আজকের এই কর্মসূচি হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, আর পরবর্তীতে হচ্ছে যখন আমরা আরো পরবর্তী কর্মসূচি যখন জানবো এরপর আমাদের এটা আরো এক্সটেন্ড করা হবে পরবর্তী। এটাই আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু রেলপথ অবরোধ থাকবে এবং সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। এবং এতে করে সাধারণ মানুষের মধ্যে যে ভোগান্তি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করবেন এবং ভোগান্তির বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে আগামীকালকে তাদের যে নতুন কর্মসূচি সেটি কিন্তু আসবেন। আসলে আজকের কর্মসূচিটা কি কারণে আসলে জানতে চাই। আচ্ছা, হাইকোর্ট হচ্ছে 18 সালের যে হচ্ছে পরিপত্রটা ছিল সেটা হচ্ছে আবার তারা বহাল রাখছে শুধু 1 মাসের জন্য। তা আমরা হচ্ছে চাই যে কোটার যেন সংস্কার হয়, নাম মাত্র হচ্ছে কোটা রাইখা যেন হচ্ছে এটা সংস্কার এবং হচ্ছে সংসদের জন্য হচ্ছে বিল পাস করে এটা যেন হচ্ছে একটা হচ্ছে গেজেটের আকারে প্রকাশ করা হয়। এই যে আপনারা কর্মসূচি করছেন সেই কর্মসূচি আসলে কোথা থেকে নির্ধারণ করা হচ্ছে? এটা আমাদের হচ্ছে কেন্দ্রীয় হচ্ছে সংসদ থেকে যারা হচ্ছে সমন্বয়কারী আছে তারাই হচ্ছে আমাদেরকে হচ্ছে কর্মসূচি সম্পর্কে জানাচ্ছে। তো এখান থেকে আমরা হচ্ছে কর্মসূচি হচ্ছে পালন করতেছি। আগামীকালকে কি কর্মসূচি থাকবে এটা আমাদের হচ্ছে পরে হচ্ছে জানানো হবে। আমাদের যারা হচ্ছে সমন্বয়কারী আছে তারা আমাদেরকে জানাবে যে হচ্ছে কি হবে হচ্ছে প্রোগ্রাম সম্পর্কে। আসলে তাদের কর্মসূচি কিন্তু কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা হয় সেটি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। এবং আগামীকালকের যে কর্মসূচি অর্থাৎ আগামীকালকে কেমন কর্মসূচি থাকছে আমরা আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, অর্থাৎ আন্দোলনের সমন্বয়কারী এখানে আছেন, একটু জানতে চাই। আপনারা জানেন আগামী পরশু এনটিআরসি এর পরীক্ষা আছে, এই উপলক্ষে প্রায় 17 লাখ পরীক্ষার্থী। এখন সেই উপলক্ষে কালকের প্রোগ্রাম এখনো আমাদের ডিসিশন হয়নি, সেন্ট্রাল থেকেও সিদ্ধান্ত থাকবে, আমরাও বসে সবাই মিলে সিদ্ধান্ত নিব। কিন্তু কালকের প্রোগ্রামটা শিথিল হওয়ার সম্ভাবনা আছে আর কি, যেহেতু এটা কোনো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত না। কারণ আপনারা জানেন জনদুর্ভোগ হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা শিক্ষার্থী তাদের তো এটা পরীক্ষা দিয়ে তো পরীক্ষা তো আমরা কখনো চাই না যে তারা পরীক্ষা দিতে না পারুক। সুতরাং আজকে আমাদের আন্দোলন চলবে, আমরা আশা করি সূর্যাস্ত পর্যন্ত, যেহেতু বাংলা ব্লকের কর্মসূচি আপনারা জানেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সুতরাং আমরা আজকের কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাবো এবং পরবর্তীতে আপনারা জানতে পারবেন। কিন্তু আমাদের কর্মসূচি কালকে শিথিল হওয়ার পসিবিলিটি বেশি আর কি। এই শিক্ষার্থীরা বলছিলেন যে আগামীকালকের তাদের কর্মসূচি সেটি কিন্তু কেন্দ্রীয়ভাবে তারা নির্ধারণ করবেন এবং আগামীকালকে আসলে তাদের কি ধরনের কর্মসূচি থাকছে সেটি কিন্তু রাতে তারা জানাবেন, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে আগামীকালকের কর্মসূচি কিন্তু অনেকটাই শিথিল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকে দেখেছি যে আমরা সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত তাদের যে টানা কর্মসূচির কারণে কিন্তু রেলপথ, মহাসড়ক এবং সবখানেই কিন্তু আমরা দেখেছি একেবারেই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এবং সাধারণ মানুষ বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক এবং সেই আন্দোলনের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন সরকার মেনে নেয় এবং শিক্ষার্থীদের যেন ক্লাসে ফেরার সুযোগ করে দেয়, সেই বিষয়টি কিন্তু বলছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের আরও খবরাখবর জানতে আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেইখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী AKM নাজিব। আসলে কোটা বিরোধী শিক্ষার্থীরা সেই সকাল থেকে চট্টগ্রাম নগরে
প্রথমে তারা রেল স্টেশনে অবরোধ করে, পরে তারপর চট্টগ্রাম যে গুরুত্বপূর্ণ সড়ক টাইগার পাস মোড়ে তারা অবস্থান নিয়ে এসে সকাল 11টা থেকে তারা মূলত সড়ক অবরোধ করে আন্দোলন করছে। তাদের যে দাবি, তারা যদি বারবার বলছেন কোটা সংস্কার করার পাশাপাশি বিভিন্ন গ্রেডে যে সরকারি চাকরিতে যে কোটা রয়েছে সেটি যেন তারা বাতিল করা হয়, পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে কোটার যে বৈষম্য রয়েছে সেটি যেন সংস্কার করা হয়। তারা যেটি বলছেন, আজ হাইকোর্টের যে কোটার আদেশে স্থগিততা দিয়েছে সেটি তারা বিরোধিতা করছেন। তারা যেটি বলছেন, সংবিধান অনুযায়ী সাংবিধানিক ভাবে যে অধিকার রয়েছে কোটা নিয়ে সেটা যেন মানা হয়, না তো কোটা সন্ত্রাস বন্ধ করে মেধাবীদেরকে হত্যা করা হচ্ছে বলে তারা বলছেন। তারা সকাল থেকে এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করে রাখার কারণে দুই পাশে আসলে বলা যায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, এতে করে সাধারণ মানুষের খুব ভোগান্তি হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো আজ হাইকোর্ট একটি রায়, আপনাদের একটি রায় দিয়েছিল, তারপরও আপনারা আন্দোলন করছেন কেন? জি, আমি একটি বিষয় খুবই স্পষ্ট করতে চাই, সেটি হচ্ছে আমাদের যে আন্দোলনটি এখন যে প্রেক্ষাপটে আমরা আন্দোলন করছি সেটা কিন্তু হাইকোর্টের এখতিয়ারভুক্ত নেই। কারণ আমরা ঠিক আছে 2018 সালে যে পরিপত্র যেটা বাতিল হয়েছিল সেটার পক্ষে আদালত এটা শুনানির ব্যবস্থা হয়েছিল, কিন্তু আমাদের ওই বিষয়ে আন্দোলনটা শুরু হলেও এখন আমাদের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। এখন আমাদের আন্দোলন হচ্ছে বাংলাদেশের সকল সরকারি চাকরির সকল গ্রেডে এই বৈষম্যমূলক কোটা বিলুপ্ত করতে হবে অবিলম্বে, এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য 5% কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। সুতরাং হাইকোর্ট এখন যে কোনো ধরনের রায় দিতে পারে সেটা আমাদের পক্ষে হতে পারে বা বিপক্ষে হতে পারে, এটাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমাদের দাবি এখন হচ্ছে নির্বাহী বিভাগ বা সরকারের কাছে। সুতরাং তাদের কাছে আমাদের এই দাবিকে আমরা উপস্থাপন করেছি, এবং যতক্ষণ না পর্যন্ত নির্বাহী বিভাগ বা সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের আশ্বাস পাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলমান থাকবে, আন্দোলন চলমান থাকবে, এবং রাজপথে আমাদের কর্মসূচি এটা আমরা চালিয়ে যাব। শিক্ষার্থী বলছে তাদের যে দাবি দেওয়া সেটি পূরণ না হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু তাদের এই আন্দোলনের কারণে চট্টগ্রাম শহরে গুরুত্বপূর্ণ টাইগার বাস মোড় অবরোধ করে আন্দোলন করার কারণে সড়কের প্রায় চারপাশে সে সকাল থেকে আসলে এখনো যান চলাচল বন্ধ রয়েছে, এতে করে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। কারণ তারা যেটি বলছেন, আমরা সাধারণ বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের এই দাবি দেওয়া মেনে নেওয়া বা সরকারের পক্ষ থেকে অথবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার সাথে বসে যেন এটির একটি সমাধান করা হয়, নয়তো যে আন্দোলন বাড়ছে এই আন্দোলনের কারণে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন অফিসগামী বা যারা বের হয় নগরে, তাদের আসলে ভোগান্তি বাড়ছে। সেই ভোগান্তির কারণে আসলে চরম আকার ধারণ করছে সাধারণ মানুষ। এবং কোটা আন্দোলনের শিক্ষার্থীরা এবং তারা এখানে সন্ধ্যা 6টা পর্যন্ত অবস্থান করবেন, তারপর তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে 27 রেল যোগাযোগ বন্ধ রয়েছে, পাশাপাশি চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ যে টাইগার পাস মোড় সেটি সেই সকাল থেকে এখন পর্যন্ত অবরোধ রয়েছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। সাভার থেকে শাহিনুর, ময়মনসিংহ থেকে ইলিয়াস এবং চট্টগ্রাম থেকে নাজিম যুক্ত হয়েছিলেন আমার সাথে। অগস্টের প্রথম সপ্তাহে আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার। এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী ধানমন্ডিতে তিনি আরো বলেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত, আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে আশা তার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে। আমরা ততদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলব, একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যা যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ। সরকার নিজের অপকর্ম ঢাকতে একের পর এক ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টি সরাতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, দেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোর দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক চক্রান্তের ফেলে দিচ্ছে বর্তমান সরকার। দুপুরে রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মৎস্যজীবী দল আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। বলেন, দেশের মানুষের মুক্তির জন্য সারা জীবন খালেদা জিয়ার
স্বচ্ছ রাজনীতিতে ঈর্ষান্বিত হয়ে তাকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র করছে সরকার। দেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচল বাংলাদেশের নয়, বরং ভারতের স্বার্থে উল্লেখ করে বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিচ্ছে বর্তমান সরকার। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ সেটিকে বা সেখানে যে রাজনৈতিক যে সংকট সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তার নিজের যে অপকর্ম, তিনি যে কাজগুলো করছেন বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে, অর্থাৎ বাংলাদেশের ভেতর দিয়ে মানে রেল লাইন স্থাপন করে এবং আরো নানা ধরনের দেশ বিরোধী চুক্তি করে তিনি যে কাজগুলো করতে চান সেই কাজগুলোর দিকে যাতে মানুষের চোখ না পড়ে, এই কারণেই তিনি দেশের জনগণের চোখকে অন্যদিকে সরিয়ে দিতে চান। চীনের গ্রেট হলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর আগে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব বাড়াতে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। বুধবার দুপুরে বেইজিং এর গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এর স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী জয় যাদব। চীন সফরের তৃতীয় দিন সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। এরপর সফর সঙ্গীদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। পরে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরপর অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না মৈত্রী সেতু প্রকল্প, কৃষি পণ্য রপ্তানি বিষয়ক 21টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে যৌথ ফিজিবিলিটি স্টাডি ও টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন শেষ করা, দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির চুক্তির আলোচনা শুরু করা সহ মোট 7টি খাতে ঘোষণাপত্র সই হয়। সমঝোতা স্মারক ও ঘোষণাপত্র স্বাক্ষর প্রত্যক্ষ করেন দুই প্রধানমন্ত্রী। বিকালে গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়ি ক্রোকের পর ওই বাড়ি বিভিন্ন উপকরণের ইনভেন্টরি করছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, ইনভেন্টরি বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? জ্যোতি, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকার যে ডুপ্লেক্স আলিশান বাংলো বাড়িটি রয়েছে, এই বাড়ির ভেতরে কিন্তু এখন জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন দুদকের একটি দল তারা ভেতরে প্রবেশ করেছেন। ঠিক আজকে একটার সময় তারা বাড়ির ভেতরে যান এবং তারা কিন্তু বাড়ির ভেতরে যে সকল মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু তালিকাকরণ করছেন, এমনটাই কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। তবে কি কি ধরনের মাল তারা ভিতরে পেয়েছেন সেগুলো কিন্তু আমাদেরকে বলেননি। অর্থাৎ এই অভিযান শেষেই তারা বাড়ির ভেতরে যে সকল মালপত্রগুলো রয়েছে তারা কি ধরনের সম্পত্তি তালিকাভুক্ত করেছেন সে সম্পর্কিত সার্বিক তথ্য আমাদেরকে জানাবেন। তো সবশেষ এখন কিন্তু এই কর্মকর্তারা ভেতরে অবস্থান নিয়েছেন এবং বাইরের মূল ফটক পর্যন্ত সাংবাদিকদেরকে অবস্থান করতে বলেছেন এবং অভিযান শেষে সাংবাদিকদের তারা কিন্তু জানাবেন যে ভেতরে কি ধরনের মালামাল বা মালপত্র তারা পেয়েছেন। যদি জানিয়ে রাখতে চাই, ক্ষমতার অপব্যবহার করে
জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন করায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের যে নির্দেশ আদালত দিয়েছে সেই নির্দেশের পরপরই কিন্তু নারায়ণগঞ্জের জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত দল নারায়ণগঞ্জের এই রূপগঞ্জের ডুপ্লেক্স যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিকে ক্রোক করেছে। এই বাড়িটির নাম দেওয়া হয়েছিল সাভানা ইকো রিসোর্ট। 6 কাঠা 4টি প্লটে মোট 24 কাঠা সম্পত্তির উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং এই বাড়িটিতে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রায় সময় এখানে আসতেন, এমনটা কিন্তু স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তার পরিবারের সদস্যরাও এই বাড়িটিতে আসতেন। তো আজকে কিন্তু জেলা প্রশাসনের যিনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিকুল আলম তিনি কিন্তু এই যে মালপত্র জব্দকরণ যে তালিকাকরণ সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি কিন্তু এই বাড়িটি যেদিন ক্রোক করা হয়েছিল সেই দিন এসেছিলেন। তো যদি আপনাকে আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে এই নারায়ণগঞ্জে আর কোনো ধরনের সম্পত্তি আছে কিনা পুলিশের আইজিপির সাবেক আইজিপির সেটিও কিন্তু দুদক এবং জেলা প্রশাসনের যে সমন্বিত দল তারা কিন্তু তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত আমাদেরকে জেলা প্রশাসন কিংবা দুদকের পক্ষ থেকে জানানো হয়নি ভেতর থেকে কি কি ধরনের মালপত্র তারা পেয়েছেন। তবে অভিযান শেষ হওয়ার পরপরই কিন্তু আমাদের জানাবেন যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এই বাড়িতে কি ধরনের মালপত্র রেখেছেন কিংবা কি কি ধরনের সম্পত্তি রয়েছে সার্বিক বিষয় কিন্তু জানাবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের এই বাড়ির সবশেষ তথ্য। জ্যোতি, আমাদের সহকর্মী বিল্লাল হোসেন যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে। বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি বানভাসীদের। বসতবাড়ি, ফসলি জমি, গবাদি পশু হারিয়ে সম্বলহীন হয়ে পড়েছেন অনেকে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। চাহিদার তুলনায় সরকারের খাদ্য সহায়তা অপ্রতুল বলছেন বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ক্ষয়ক্ষতিতে ভোগান্তি কমেনি 18 জেলার বানভাসী মানুষের। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমতে থাকলেও ব্রহ্মপুত্র ও দুধকুমারের 4টি পয়েন্টে এখনো পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বসতবাড়ি ও রাস্তাঘাট এখনো পানিতে নিমজ্জিত থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ ও গোখাদ্যের তীব্র সংকটে পড়েছেন তারা। পানি নাই, রান্না বান্না করতে পারি না, খেতে পারি না। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভোগান্তি কাটেনি। দ্বিতীয় দফার বন্যায় কৃষকের বীজতলা, পাট, বাদাম সহ নানা জাতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া পানির দ্রুত হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকায় ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তা তীরবর্তী বাসিন্দাদের। মানে এইভাবে সকাল যা পানি টান ধরে বিকালে মানে পানি বাড়ে। আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, বেসন বিলীন হয়ে গেছে, বাদাম নষ্ট হয়েছে এবং পাট ক্ষেত নষ্ট হয়েছে। প্রথম ধাপের বন্যাতেই রংপুর অঞ্চলে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। বিদ্যালয়, গ্রামীণ সড়ক, পুকুরের মাছ এবং মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সর্বস্ব হারানো অনেকেই পথে বসার উপক্রম হয়েছেন। আমার 60 শতক জমি বন্যাতে শেষ হয়ে গেছে। আমার কাদো উঠিয়ে এখন লেবার যে জায়গায় লাগতো 10টা সেই জায়গায় 50টা লেবারও উঠবে না। আমরা কি দিবস পাও আর কৃষি করে কি দিবস পাই? এত জমি আসলো, এত আবাদ হয়েছে, মানুষজন সবাই করি খাইছে, আর এখন এই নদী যায় মানুষ অসহায় হয়ে গেছে। দুদফার বন্যায় কৃষিতে 9000 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে হয়েছে 4989 হেক্টর, গাইবান্ধায় 3974 হেক্টর, লালমনিরহাটে 40 হেক্টর এবং রংপুরে 1 হেক্টর। আমরা মূলত চেষ্টা করব তৈল জাতীয় ফসলের মধ্যে সরিষা, ভুট্টা, এইভাবে কৃষকদেরকে বিভিন্ন ফসলের মাধ্যমে হয়তো পরবর্তীতে পুনর্বাসন দিয়ে তাদের কিছুটা ক্ষতি পুষিয়ে দেওয়া। জামালপুরে বন্যা কবলিত এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। তবে টানা 2 সপ্তাহের বন্যায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। অনাহারে দিন কাটানো বানভাসীদের অভিযোগ, সরকারের দেয়া ত্রাণ পর্যাপ্ত নয়। তবে প্রতিদিনই দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি পটুয়াখালীর জেলেরা। তারপরেও সাগরে মাছ আহরণে চলা 65 দিনের নিষেধাজ্ঞা তাদের বাড়িয়েছে ভোগান্তি। এতে সংসার চালাতে গিয়ে এনজিও থেকে অর্থ নিয়ে জেলেরা জর্জরিত হচ্ছেন ঋণে। তাদের অভিযোগ, এমন দুর্দিনেও তাদের দেয়া হয়নি সরকারি কোনো সহযোগিতা।
সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক ক্ষতির মুখে পড়েন পটুয়াখালীর উপকূলীয় জেলেরা। কারো ভেঙেছে নৌকা, কারো ছিঁড়েছে জাল, অনেকের আবার জলোচ্ছ্বাসে ভেসে গেছে জীবিকার শেষ সম্বলটুকুও। কেউ মহাজন থেকে দাদন নিয়ে, আবার কেউ এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল মেরামতের কাজ করেছেন। আশায় ছিলেন মাছ বিক্রির টাকায় কিস্তি শোধ করে আবারও সুদিন ফিরবে তাদের। এরই মধ্যে আবার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা ভোগাচ্ছে জেলেদের। ৬৫ দিনের অবরোধ দিয়েছে, অবরোধের চাউল দেওয়ার কথা ছিল, এখন আমরা এক জায়গায় চাউল পাই নাই। অবরোধে এখন পর্যন্ত কিছু পাই নাই। আর আমাগো অনেক কিস্তি মিস্তি আছে, গদিতে আমাগো দাদন নেওয়া, আমরা খেওয়া না পাইলে আমরা চলতে পারি না। ডাল বাইতে আইয়া আমার ক্ষয়ক্ষতি হয়, একদিকে দেয় অবরোধ আর একদিকে আবার ঘূর্ণিঝড় চলে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি এবং মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞায় দেনায় জর্জরিত উপকূলীয় এসব জেলেদের অভিযোগ, এমন কঠিন সময় পার করলেও কোনো সরকারি সহায়তা পাননি তারা। আমাগো ব্যাপক ক্ষতি হয়েছে, জাল সরবরাহ নষ্ট হয়েছে, বোর্ডের নষ্ট হয়েছে, কিন্তু আমরা এই পর্যন্ত আসলেই কিছু পাইতেছি না। কিস্তি দিতে পারি না, মাছ ধরতে পারি না, আবার ২-৩টা ধর্ম প্রশাসনের মনে করেন জ্বালাইতে আছে, এখন টাকা দিয়েও আমরা ধরতে পারতেছি। তবে রিমালে জেলেদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার আশ্বাস দেন জেলা মৎস্য কর্মকর্তা। তাদের পুনর্বাসন বা তাদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য রাষ্ট্র অবশ্যই তারা চিন্তা করছে এবং সেই হিসেবে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। মৎস্য অধিদপ্তর আমাদের এই সময় আমাদের ৬৫ দিনের যে ভিজিএফটা আছে, আমরা এই ভিজিএফ বিতরণটা নিশ্চিত করব। সরকারি সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর আশাবাদী স্থানীয় জেলেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার আধুনিকায়নে নেয়া ৩ বছরের প্রকল্প শেষ হয়নি ৯ বছরেও। নষ্ট হচ্ছে ভবনের দরজা ও জানালার গ্রিল, মরিচা পড়েছে কলাপসিবল গেটে। ভবন বুঝে না পাওয়ায় পুরাতন কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় কারা কর্তৃপক্ষ। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। জরাজীর্ণ দেখতে ৬ তলা এই আবাসিক ভবনগুলো ২০১৮ সালের দিকে ময়মনসিংহ কারাগারে কর্মরত কারারক্ষী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্মাণ হয়। এসব ভবনে প্রবেশের জন্য রাস্তা, পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না থাকায় বুঝে নেয়নি কর্তৃপক্ষ, যার কারণে ভবনগুলো দিন দিন পরিত্যক্ত হওয়ার উপক্রম। এরই মধ্যে এসব ভবনে চুরি হয়েছে দরজা, জানালার গ্রিল ও গ্লাস, নষ্ট হচ্ছে কলাপসিবল গেট, আস্তর। ভবনের ভিতরে চলে মাদক গ্রহণ সহ অনৈতিক সব কাজ। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এগুলোর মধ্যে কোনো পুলিশ প্রশাসন কিছু আসে না, নেশা মেশা করে, আড্ডা মাড্ডা দেয় জায়গার মধ্যে, মনে গিরিল এগুলো সব বেচাই, মনে করেন রাত্রি নেশা করে। দায়িত্বশীল লোক না থাকার কারণে এই রাষ্ট্রের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আজকে অনেক দিন যাবত এই বিল্ডিংগুলি পড়ে আছে। নির্মিত এসব ভবন দীর্ঘদিনেও বুঝে না পাওয়ায় বন্দীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কারা কর্তৃপক্ষ। আর ঠিকাদার বলছেন, গণপূর্তের নির্দেশনা অনুযায়ী কাজ করেও বিল না পাওয়ায় হস্তান্তর আটকে আছে। ওনারা সই না করলে তো আমরা বেরোচ্ছেন চাকরি করতে পারি, একমাত্র পারি চিঠির মাধ্যমে, কিন্তু এখন তো ওই পর্যায়ে যায় না। ভবনগুলো কোনোটাই শতভাগ সম্পন্ন না হওয়ার কারণে কারা কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগের কাছ থেকে ভবনগুলো হস্তান্তর নিতে পারছে না। ভবনগুলো ব্যবহার উপযোগী করার পাশাপাশি প্রকল্পের কাজ সম্পন্ন করতে ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন গণপূর্তের এই নির্বাহী প্রকৌশলী। পানি, বিদ্যুৎ এবং যাতায়াতের রাস্তা ব্যতীত ভবনসমূহ হস্তান্তর করার সম্ভব নয়, এবং কারণ ভবনগুলো ব্যবহারযোগ্য হবে না। তো ভবনের রাস্তা, পানি এবং বিদ্যুতের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমাদের অধিকাংশ স্থাপনাই আশা করি সমাপ্ত হয়ে যাবে এবং আমরা যাতে সমাপ্ত হয় সেজন্য চেষ্টা করছি। ২০১৫ সালে ১২৭ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পটি অনুমোদন পায়। নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় ২০২৩ সালের ১৮ এপ্রিল প্রকল্প ব্যয় বাড়িয়ে করা হয় ২৪০ কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটার বিষয়ে স্থিতিতাবস্থা বজায় রাখার আদেশ আপিল বিভাগের। রাজপথ ছেড়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ।
বাংলা ব্লকেডে অচল গোটা রাজধানী, সীমাহীন ভোগান্তি, স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান, ওবায়দুল কাদেরের অপকর্ম ঢাকতে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার, দাবি রিজভির। চীনের গ্রেট ফলে শি জিনপিং এর সঙ্গে শেখ হাসিনার বৈঠক, দুই দেশের সহযোগিতায় 21টি সমঝোতা স্মারক সই। এবং বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি বানভাসীদের, বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।